একটা ভাইটাল ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। 174 পাতার কোর্ট অর্ডার হাতে আসার পর মারাত্মক কিছু তথ্য আমাদের হাতে উঠে এসেছে। 9ই আগস্ট তিলোত্তমার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, 8ই আগস্ট ঠিক সেম ঘটনা ঘটতে চলেছিল অন্য আর এক পিজিটি ছাত্রীর ওপর, কিন্তু তার ভাগ্যবশত সে কিন্তু বেঁচে ফিরেছে। সমস্ত ডিটেলসে আসবো। তার আগে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে সঞ্জয় রায়ের এখন কারাগারে কিভাবে জীবন দশা কাটছে। সে কি হাসি খুশি ভাবেই রয়েছে, সে কি সাধারণভাবেই জীবন কাটাচ্ছে, নাকি তার স্বভাবের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, এবং সে কি বলছে সমস্তটা বলবো। এবং তার সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে তিলোত্তমার যে প্রতিবেশীরা তারা কিন্তু সবাই খুশি যে সঞ্জয় রায়ের সাজা ফাঁসি হয়নি, তার সাজা হয়েছে যাবজ্জীবন। কেন এত খুশি? এবং এটাও আপনাদেরকে বলে রাখি যে আমাদের রাজ্যের যে দিদি, সেই দিদি এত কেন তড়িঘড়ি যে সঞ্জয় রায়ের ফাঁসির জন্য, এবং উনি কেন হাইকোর্টে ছুটছেন, যে সঞ্জয় রায়ের যাবজ্জীবন শুনে উনি হাইকোর্টে কেন ছুটছেন, তার প্রত্যুত্তরে তিলোত্তমার বাবা কি অ্যান্সার দিল সমস্তটা আজকে ভিডিওতে থাকবে। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরজিকরে 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেমিনার রুমে তিলোত্তমার সাথে, ঠিক তার আগের দিন রাত্রেবেলা এরকমই মর্মান্তিক ঘটনা হয়তো আর এক পিজিটির সাথেও এরকম হলেও হতে পারত, কিন্তু বলে না কপাল, কিসমতের জোরে সে বেঁচে গেল। আমরা সবাই জানি যে সোমবার দিন এই সঞ্জয় রায়ের যাবজ্জীবন এবং আমৃত্যু কারাবাস তাকে সাজা ঘোষণা করেছেন অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাস, এবং তার ফাঁসি অনেক সারা রাজ্যের মানুষ কিন্তু চেয়েছিল যে তার ফাঁসি সর্বোচ্চ শাস্তি যেন তাকে দেওয়া হয়, কিন্তু তার সর্বোচ্চ শাস্তি হয়নি। তার কিন্তু অনেক কটা কারণ আছে। এই যে 174 পাতার যে কোর্ট অর্ডার আসার পর কিন্তু আমাদের সামনে সমস্তটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 174 পাতার কোর্ট অর্ডারের মধ্যে 30 নম্বর পাতার 94তম যে নম্বর পয়েন্টটা, সেই পয়েন্টে সমস্তটা পরিষ্কার করে লেখা আছে যে 9ই আগস্ট তিলোত্তমার সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তার আগের দিন রাত্রে অর্থাৎ 8ই আগস্ট সেমিনার রুমে একজন পিজিটি ছাত্রী, তার নাম বলা হয়নি কারণ তার সেফটির জন্যই, সেই পিজিটি ছাত্রী সেই সেমিনার রুমেই বিশ্রাম করছিলেন, এবং ঠিক মধ্যরাত্রেই একজন মদ্যপ অবস্থায় একটা লোক সেই সেমিনার রুমেই ঢুকে যান। কিন্তু বলে না কিসমত, ভাগ্যের জোর, সেই পিজিটি ছাত্রী চিৎকার করে ওঠে এবং তার চিৎকারে আশেপাশের সবাই জড়ো হয়ে যায়, এবং সেই মদ্যপ অবস্থায় সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই লোকটি সঞ্জয় রায় কিনা সেটা কিন্তু বলা যায় না, এখনো পর্যন্ত ধরা যায়নি। তাহলে এখানে বলতে হবে যে সেই আরজিকরে মেয়েদের কোনো সুরক্ষা বা মেয়েদের কোনো প্রোটেকশন দেওয়ার জন্য বা মেয়েদের একটা রেস্ট করার একটা বিশ্রাম ঘর কিন্তু ছিল না আরজিকরে কোনোভাবেই, যেটা পরবর্তীকালে আমরা জুনিয়র ডাক্তারদের মুখে কিন্তু শুনতে পাই। এবং সেই পিজিটি ছাত্রী পরবর্তীকালে চেস্ট মেডিসিনের HOD-কে এই সমস্ত বিষয়টি জানায়, কিন্তু সমস্ত বিষয়টি জানার পরও সেই HOD কোনো রকমের কিন্তু কোনো ব্যবস্থা উনি নেন না। যে পিজিটি ছাত্রী সম্পূর্ণটা কিন্তু সাক্ষ্য, যে 51 জন সাক্ষ্য গ্রহণ করেছিলেন সেই শিয়ালদা কোর্টে, সেই 51 জন সাক্ষ্য গ্রহণের মধ্যে এই পিজিটি ছাত্রীও কিন্তু ছিল, এবং তার সাক্ষ্য কিন্তু নেওয়া হয়েছে, এবং সে পরিষ্কার করে জানায় যে আমি আমার সমস্তটা HOD-কে জানানোর পর, চেস্ট মেডিসিনের HOD-কে জানানোর পর উনি কিন্তু কোনো রকমের ব্যবস্থা নেননি। তাহলে কি আমার যেটা পার্সোনালি অভিমত, যে তাহলে কি তিলোত্তমা সেই রাতে কোনো চিৎকার করেনি, কোনো সাউন্ড করেনি? কারণ এক্ষেত্রে মেয়েটি যে বয়ান দিয়েছে, সে বয়ানে মেয়েটি বলছে আমি যখন চিৎকার করি তখন সব লোক জড়ো হয়ে যায়, এবং লোক জড়ো হয়ে যাওয়াতে সেই মদ্যপ অবস্থায় লোকটি কিন্তু পালিয়ে যায়। তাহলে তিলোত্তমা সেই রাতে কোনো চিৎকার করেনি? তার সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে আর সে কোনো চিৎকার করবে না?
যেটা পরবর্তীকালে শোনা যায় যে সেমিনার রুমের ভিতরে কেউ যদি থাকে, তার দরজা যদি বন্ধ থাকে, তাহলে ভিতর থেকে নাকি কোনো সাউন্ড শোনা যায় না। এটা আদৌ সত্যি কিনা আমার জানা নেই। তো এটাই যে আজকে সে তিলোত্তমার সাথে হয়তো এই ঘটনাটা ঘটতই না যদি ওই মেয়েটি যখন এই কথা বলার পর এইচওডিকে উনি যদি সেইভাবেই সেরকম ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো আমাদের এই দেশ থেকে, এই রাজ্য থেকে একটা ভালো ডক্টরকে আমরা হারাতাম না। তাই নয় কি? অবশ্যই কমেন্টস করে আপনারা কিন্তু জানাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায়ের উকিল উনি একটা কথা বলেন যে ডক্টর অর্ক অর্থাৎ তিলোত্তমার সাথে সেই রাত্রে যে 4 জন ডক্টর খেয়েছিলেন লাস্টে, সেই 4 জন ডক্টরের মধ্যে একজন ডক্টর হচ্ছে ডক্টর অর্ক। তাকেও সাক্ষ্য দেওয়ার জন্য শিয়ালদা করে ডাকা হয় এবং বিচারক তাকে প্রথমে জিজ্ঞাসা করে যে সেই অর্কই কিন্তু প্রথম ডেড বডি দেখেছিল তিলোত্তমার। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি প্রথম ডেড বডি দেখার পর তোমার কি রিয়াকশন ছিল, তুমি কি ব্যবস্থা নিয়েছো, কোনো কি ব্যবস্থা নিয়েছো, কারণ তুমি তো একজন ডক্টর। এই প্রশ্নে ডক্টর অর্ক কিন্তু একদম চুপ ছিলেন। তখন বিচারক কিন্তু ধমকির সুরে তাকে আবার জিজ্ঞাসা করে যে আমি তোমাকে কিছু একটা প্রশ্ন করলাম, তুমি একজন ডক্টর অবশ্যই, তুমি একজন সমাজসেবী অবশ্যই, তার আগে তুমি একজন মানুষ, তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ যদি থাকে তাহলে প্রথম দেখার পর তোমার রিয়াকশন এবং তোমার কি কার্য ছিল, যেহেতু তুমি একজন ডক্টর, তাকে কি বাঁচানোর তুমি চেষ্টা করেছিলে? তখন অর্ক বলে যে না, আমি তাকে বাঁচানোর চেষ্টা করিনি, আমি দৌড়ে ছুটে যাই এবং 2 জন মহিলা ডক্টরকে আমি সমস্ত ঘটনা গিয়ে বলি এবং তারা পরবর্তীকালে এসে দেখে। আপনাদেরকে জানিয়ে রাখি যে তিলোত্তমার যে টিচার ছিলেন সুমিত রায় তপাদার ডক্টর, উনি যখন আসলেন তখন কিন্তু তিলোত্তমাকে দেখেই বললেন যে তার সাথে একটা অশ্লীল কাজ তার সাথে করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। উনি কিন্তু এটা বললেন, কিন্তু কিন্তু এখানে যেখানে এই 174 পাতার যে কোর্ট অর্ডার, সেখানে পরিষ্কার লেখা আছে যে পুলিশের নেগলিজেন্সি, সেখানে বলা আছে যে এখানে তারা থানার যে পুলিশ প্রশাসন, ওনারা এই জিনিসটাকে একদম ক্যাজুয়ালি নিয়েছেন। কারণ যেখানে সুমিত রায় তপাদার তিলোত্তমার এই ডেড বডি দেখেই বলেছে যে এটা খুন এবং ধর্ষণ, সেখানে তারা কি করে বলে যে আনকনসাস একজন হসপিটালে, আরজিকর হসপিটালে সেমিনার রুমে পড়ে আছে। আনকনসাস মানেই তো সে এখনো মরেনি, তাই নয় কি? যেখানে ডক্টর সুমিত রায় তপাদার কিন্তু বলে দিয়েছেন যে তিলোত্তমা ডেড মানে মারা গেছে, সেখানে কি করে তারা বলে এই কথা? এবং তারা সেটাকে ক্যাজুয়ালি নিয়ে তারপরে তো আরো আমরা আস্তে আস্তে দেখিয়েছি যে কি করেছে না করেছে, সমস্তটা আমরা দেখেছি, আমাদের চোখের সামনে সমস্তটাই আমরা দেখতে পেয়েছি যে সেমিনার রুমে এত মানুষ, সেখানে প্রশাসনের লোক থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। তথ্য প্রমাণ লোপাট, একের পর এক জিনিস কিন্তু আমাদের সামনে উঠে এসেছে, যেটা কিন্তু বিচারক অনির্বাণ দাস কিন্তু মানে নিন্দনীয়ভাবে কিন্তু লিখেছেন। এবার আপনাদেরকে জানাই যে আমাদের রাজ্যের দিদি উনি খুব উঠে পড়ে লেগেছেন সঞ্জয় রায়ের যাতে ফাঁসি হয়। কেন সঞ্জয় রায়ের ফাঁসি হলে ওনার কি এত আনন্দ বা এত উগ্রীব, উনি কিসের জন্য? আজকে সঞ্জয় রায় যাবজ্জীবন দেখে উনি ডাইরেক্ট ছুড়েছেন হাইকোর্টে যে তার যেন ফাঁসি হয়। কিসের জন্য? ওনার এই কথা শোনার পর তিলোত্তমার বাবা বলেন যে দিদির এত না ভাবলেও চলবে, কারণ দিদির এত তাড়াহুড়া কিসের সঞ্জয় রায়ের ফাঁসির ব্যাপারে? কারণ এটা কিন্তু আমরা আগেই শুনেছি, তিলোত্তমার বাবা কিন্তু নিজের সম্মুখে বলেছেন যে
শিয়ালদা কোর্টের বিচারপতি যেই রায় দিয়েছেন সেটা উনি ভালো বুঝেছেন বলেই দিয়েছেন। আজকে যেটা তিলোত্তমার পাড়া প্রতিবেশীরাও বলছে যে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, তাতে তারা খুশি। কারণ সঞ্জয় রায় যদি ফাঁসি হয়ে যায় তাহলে তো সঞ্জয় রায় যদি মানে যারা যারা এর সাথে যুক্ত আছে পরবর্তীকালে সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে অনেক বড় বড় মাথারা চলে আসবে, বেরিয়ে আসবে। আর সঞ্জয় রায় যদি ফাঁসি হয়ে যায় তাও তো লেটা চুকে গেল। তাহলে তো পরবর্তীকালে এটাই বলবেন দিদি যে এখানে যে দোষী সে তাকে ধরা হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ প্রশাসনিক মানুষরাই প্রশাসনিক অর্থাৎ পুলিশরাই ধরেছে, তাকেই ফাঁসি দেওয়া হয়েছে, এখানে কেসটা দায়ের করে যাওয়া হোক, এরপর কেসটাকে বাড়তে দেওয়া হবে না। কিন্তু বিচারক অনির্বাণ দাস উনি ভালো বুঝেছেন বলেই কিন্তু, যেহেতু কোনো প্রমাণ নেই, সঞ্জয় রায় যে খুন করেছে কিছু এভিডেন্স কিছু প্রমাণ ছাড়াই, সে যে খুন করেইছে সেটা তো প্রমাণ নেই, ও তো খুন আগে থেকে হয়েই থাকতে পারে, তাই নয় কি? কারণ ভিসেরা রিপোর্ট, যেটা সঞ্জয় রায়ের আইনজীবী বারবার করে বলেছেন যে ভিসেরা রিপোর্ট কিন্তু এখনো আসেনি, ভিসেরা রিপোর্ট না আসার আগেই কিন্তু রায় কিন্তু ঘোষণা হয়ে গেছে। এই ভিসেরা রিপোর্ট না পাওয়া মানে আগেই রায়দান হয়ে গেল, ভিসেরা রিপোর্ট আসার পর কিন্তু অনেক কিছু ক্লিয়ার হতে পারত, তাই নয় কি? আজকে সঞ্জয় রায়কে হাঁটানোর জন্য, সঞ্জয় রায়ের কে সরিয়ে ফেলার জন্য আজকে দিদিও খুব অগ্রিম, সেটাকে কিন্তু নিন্দনীয়ভাবে তিলোত্তমার বাবা কিন্তু বলেছেন যে দিদির আমাদের নিয়ে না ভাবলেও চলবে, আমাদের কাজ আমরা ঠিক করে নেব। আজকে দিদি কেন এত উঠে পড়ে লেগেছেন সঞ্জয় রায়ের ফাঁসির জন্য? এবং আপনাদেরকে সবশেষে জানাই যে সঞ্জয় রায়ের এখন জেলে কেমন কাটছে। সঞ্জয় রায়ের যখন সে শুনেছে তার শাস্তি ঘোষণার পর সে কিরকম আচরণ করছে, তাকে 6 নম্বর সেলে আগাগোড়াই রাখা হয়েছিল এবং 6 নম্বর সেলেই কিন্তু সোমবার শাস্তি ঘোষণা শোনার পর তাকে সেই 6 নম্বর সেলেই রাখা হয়েছে। সোমবার রাতে সে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকাল থেকেই তার মধ্যে একটা চেঞ্জ ভাব দেখা যায়। যেই সঞ্জয় রায় প্রতিনিয়ত সে একটা অ্যাটিটিউড নিয়ে থাকতো, সে কিছু করেনি সেরকম ভাবে থাকতো, তার মধ্যে কিন্তু একটা নিস্তেজ ভাব চলে আসে। তাকে এতদিন ধরে জেলের বাইরে আনা হয়নি, কিন্তু সেদিনকে তাকে জেলের বাইরে মঙ্গলবার তাকে জেলের বাইরে প্রথম বের করা হয় এবং তাকে সে যখন অন্যান্য কয়েদিদের সাথে, যে সমস্ত কয়েদিদের সাথে সে গল্পগুজব করতো, তাদের দেখার পর সে কিন্তু হাউ হাউ করে কেঁদে ওঠে এবং সে বলতে থাকে যে যাবজ্জীবনের থেকে আমাকে ফাঁসি দিলেই তো ভালো ছিল, কেন আমাকে এরকম সাজা দেওয়া হলো। এবং সে কিন্তু সেদিনকে খাওয়া দাওয়াও করেনি, তাকে মেডিসিন দেওয়া হয়েছে, তার ট্রিটমেন্ট তাকে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, কিন্তু সে মেডিসিনও নেয়নি। তাকে কিছুক্ষণ বাইরে হাঁটা চলা করতে দেওয়া হয়েছে, কিন্তু সে নিজের মনে সে একটাই বিড়বিড় করে চলেছে যে সে কিছু করেনি। তাকে কেন এরকম যাবজ্জীবন সাজা দেওয়া হলো, যেটা প্রত্যেকটা অপরাধী কিন্তু বলে থাকে যে সে কিছু করেনি। অবশ্যই সে করেছে, তবে সে যে একা করেনি সেটাও কিন্তু আমরা জানি। আজকে সঞ্জয় রায় কিন্তু মেন, কারণ তিলোত্তমাই একমাত্র সমস্তটা জানতো, কারণ তার সাথে এই সমস্ত ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় নম্বর সঞ্জয় রায়, সেই কিন্তু সমস্ত ঘটনাটা জানে। সে যদি মুখ খোলে, সে তো জানে, সে যদি বুঝতে পারে যে আমি যদি মুখ খুলি আমার তো যা হবার হয়েছে, কিন্তু আমি অন্তত নিজের পাপটাকে কমানোর জন্য আমি বলে দিই যে কারা কারা এর সাথে যুক্ত রয়েছে। আজকে সঞ্জয় রায়কে প্রলোভন কিন্তু দেখানো হয়েছিল যে সে নিজেই ফেসে যাক এবং তাকে পরবর্তীকালে বাঁচিয়ে নিয়ে আসবে, যেটা আমাদের রাজ্যের প্রশাসন কিন্তু তার সাথে ধোঁকা দিয়েছে। তাকে তো বাঁচানো দূরের কথা, তাকে আরো এর মধ্যে জড়িয়ে ফেলেছে। তাই কিন্তু সে বারবার বলে আমি গরিব তাই আমাকে জড়ানো হচ্ছে। তার সে সব দিক দিয়ে নিজেকে ডিফেন্স করছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু সে মুখ কেন খুলছে না? সে ডিসিশনের নাম নিচ্ছে, সে আরো কিছু অফিসারদের নাম নিয়েছে, কিন্তু
সে যদি পাই টু পাই পুরো পরিষ্কার করে বলে তাহলে কিন্তু অনেক কিছু আমাদের সামনে সহজ হয়ে যাবে। জানি না সামনের দিনে কি হতে চলেছে, তবে আমরা বুধবার দিন সঞ্জয় রায়ের শুনানি আমরা তার আবার শুরু হতে চলেছে, আমরা দেখতে পাবো। এবং তিলোত্তমা বাবা মা আর হাতেও এই রায়দানে যেই 174 পাতার কপিটা তাদের হাতেও পড়েছে, তারাও সমস্তটা পড়েছে এবং সেটা সোশ্যালে দেওয়াই আছে, আপনারাও সবাই গিয়ে দেখতে পারেন, লিখকে গিয়ে আপনারাও ভালো করে পড়তে পারেন যে সেখানে কত বড় বড় তথ্য সেখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, আমরা সামনের দিনে দেখতে পাবো যে তিলোত্তমার দোষীরা যারা এখনো পর্যন্ত ভালো পোশাক পরে ভদ্র মানুষ সেজে পুরো কি বলবো খোলা আকাশের নিচে তারা ঘুরছে, নিজেদেরকে কি বলবো সভ্য ভদ্র মানুষ ভেবে সেই অসভ্য জানোয়ারদের সাথে তুলনা করাও তাদের জানোয়ারদের ছোট করা হবে, তাদের আদৌ শাস্তি হয় কিনা এই শেষ তো আমরা দেখেই ছাড়বো। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য নমস্কার।